নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ আমি তোমাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মজার উপন্যাস চার মূর্তির অভিযান। তৃতীয় পর্বে থাকলো অতঃপর কুট্টি মামা। প্লেন এসে মাটিতে নামল। ভালোই হলো, চৈনিক রহস্য ভেদ করে এখন গলা একেবারে আঠা আঠা হয়ে আছে। জিভটা যেন কাঁচাগোল্লা হয়ে আছে। জিভে কাঁচাগোল্লা চেপে বসলে ভালোই লাগে, কিন্তু জিভটাই কাঁচাগোল্লা হয়ে গেলে কেমন বিচ্ছিরি বিচ্ছিরি মনে হতে থাকে। এর মধ্যে আবার থেকে থেকে কেমন গা গুলিয়ে উঠছিল। শেষকালে ক্যাবলার গায়ে খানিকটা বমি করে ফেলবো কিনা ভাবতে ভাবতেই দেখি প্লেনটা সোজা মাটিতে নেমে পড়েছে। খটর খটর করে খানিকটা দৌড়ে তারপর একসময় টুক করে থেমে গেল। আর বাইরে থেকে কারা টেনে দরজাটা খুলে দিল। দেখি দুজন কুলি একটা ছোট লোহার সিঁড়ি লাগিয়ে দিয়েছে। টুকটুক করে নেমে পড়লুম আমরা। বারে, কোথায় এলুম? সামনে একটা টিনের ঘর, একটুখানি মাঠ, তার ভেতরে প্লেনখানা এসে নেমেছে। মাঠের তিন দিক ঘিরে দাঁড়িয়ে আছে ঘন জঙ্গল, আর একদিকে মেঘের মধ্যে মাথা তুলে আছে নীল পাহাড়। হাওয়ায় বড় বড় ঘাস দুলছে আশেপাশে। হাবুল বললে, তাইলে আইসা পড়লাম। কিন্তু কুট্টি মামা কোথায়? কুট্টি মামা? যে কজন লোক দাঁড়িয়ে আছে তারা তো কুট্টি মামা নয়। সেই লম্বা তালগাছের মতো চেহারা, মিশমিশে কালো রং, মাথায় খেজুর পাতার মতো ঝাঁকড়া চুল। টেনিদা আমাদের কাছে যেরকম বর্ণনা দিয়েছে আগে, সেরকম কাউকে তো দেখতে পাচ্ছি না। বললুম, ও টেনিদা, কুট্টি মামা কোথায়? টেনিদা বললে, ঘাবড়াসনি, ওই তো আসছে মামা। চালাঘরটার পাশে একখানা জিপ গাড়ি এসে থেমেছে এক্ষুনি। তা থেকে নেমেছে বেঁটে খাটো গোলগাল একটি ভালো মানুষ লোক। গায়ে নীল শার্ট, পরনে প্যান্টুলুন। টেনিদা দেখিয়ে বললে, ওই তো কুট্টি মামা। আমরা তিনজনে একসঙ্গে আর্তনাদ করে উঠলুম, ওই কুট্টি মামা? হতেই পারে না। মামার ঝাঁকড়া চুল, তালগাছের মতো লম্বা কালিগোলা রং, সে কি করে এমন ছোটখাটো টাকমাথা গোলগাল মানুষ হয়ে যাবে? আর গায়ের রঙও তো বেশ ফর্সা। ক্যাবলা কি বলতে যাচ্ছিল, তার আগেই টেনিদা এগিয়ে গিয়ে ভদ্রলোককে একটা প্রণাম ঠুকে দিলে। মামা, আমরা সবাই এসে গেছি। কি আর করা, কুট্টি মামার রহস্য পরে ভেদ করা যাবে। আপাতত আমরাও একটা করে প্রণাম করলুম। ভদ্রলোক খুশি হয়ে হেসে বললেন, বেশ বেশ, ভারী আনন্দ হলো তোমাদের দেখে। তা পথে কোনো কষ্ট হয়নি তো? ফস করে বলে ফেললুম, না মামা, বেশি কষ্ট হয়নি, মানে চিনির বস্তাটা ছিল। টেনিদার চোখের দিকে তাকিয়েই সামলে গেছি সঙ্গে সঙ্গে। মামা বললেন, চিনির বস্তা? সে আবার কি? টেনিদা বললে, না মামা, ওসব কিছু না। চিনির বস্তা টস্তা আমরা চিনি না। মানে প্যালা খুব চিনি খেতে ভালোবাসে কিনা, তাই সারা রাস্তা স্বপ্ন দেখছিল। কুট্টি মামা হেসে বললেন, তাই নাকি? হ্যাঁ মামা। টেনিদা উৎসাহ পেয়ে বলতে আরম্ভ করলে, আমারও ওরকম হয়, তবে আমি আবার চপ কাটলেটের স্বপ্ন দেখতে ভালোবাসি। এই হাবুল সেন খালি রাবড়ি আর চমচমের স্বপ্ন দেখে। আর এই ক্যাবলা, মানে এই বাচ্চা ছেলেটা, পরীক্ষায় স্কলারশিপ পায় আর চুইংগামের স্বপ্ন দেখতে পছন্দ করে। ক্যাবলা ভীষণভাবে প্রতিবাদ করে উঠল, কখনো না, চুইংগামের স্বপ্ন দেখতে আমি মোটেই ভালোবাসি না। আমিও চপ কাটলেট রাবড়ি চমচম এইসবের স্বপ্ন দেখি। কুট্টি মামা আবার অল্প একটু হেসে বললেন,
দেখা যাক স্বপ্নকে সফল করা যায় কিনা। এখন চলো, মালপত্র প্লেনে কিছু নেই তো, সব হাতে। ঠিক আছে। তোমাদের বাগান কত দূরে মামা? এই মাইল 6। 10-12 মিনিটের মধ্যেই চলে যাও, এসো। একটু পরেই আমরা জিপে উঠে পড়লাম। কুট্টি মামা ড্রাইভারের পাশে বসে বললেন, একটু তাড়াতাড়ি যেতে হবে দেওয়ান বাহাদুর, অনেক দূর থেকে আসছে ওরা, ওদের খিদে পেয়েছে। টেনিদা বললে, তা যা বলেছ মামা, সকালে বলতে গেলে কিছুই খাইনি, পেট চুইচুই করছে। টেনিদা কিছু খাইনি, বাড়ি থেকে গলা পর্যন্ত ঠেসে বেরিয়েছে। প্লেনে এসে কমসে কম 1 সের চিনি মেরে দিয়েছে। এরপরেও টেনিদা যদি কিছু না খেয়ে থাকে, আমি তো 3 দিন উপোস করে আছি। জিপ ছুটল। জঙ্গলের মধ্যে দিয়ে কালো পিচের পথ পড়ে আছে মস্ত একটা ফিতের মতো। আমাদের জিপ চলছে। ঠান্ডা ঠান্ডা ছায়া ছড়িয়ে আছে পথের ওপর। কেমন মিষ্টি গলায় নানা রকমের পাখি ডাকছে। টেনিদা বসেছে আমাদের পাশে। ফাঁক পেয়ে আমি জিজ্ঞেস করলুম, তুমি যেরকম বলেছিলে তোমার কুট্টি মামার চেহারা তো একদম সেরকম নয়, গুল দিয়েছিলে বুঝি? টেনিদা বললে, চুপ চুপ, কুট্টি মামা শুনলে এক্ষুনি একটা ভীষণ কাণ্ড হয়ে যাবে। ভীষণ কাণ্ড কেন? টেনিদা আবার কানে কানে বললে, সে এক লোমহর্ষক ব্যাপার বুঝলি, বললে পেত্তই যাবি না। নেপালি বাবার একটা ছু মন্তরেই কুট্টি মামার চেহারা বিলকুল পাল্টে গেছে। ছু মন্তর? সে আবার কি? পরে বলবো, এখন ক্যাচ ম্যাচ করিস নি, কুট্টি মামা শুনলে দারুণ রাগ করবে। বলতে বারণ আছে কিনা? আমি চুপ করে গেলুম। একটা যা তা গল্প বানিয়ে দেবে এরপরে। টেনিদার কথায় আর বিশ্বাস করি আমি? আমি কি পাগল না পেন্টুলুন? এর মধ্যে হাবুল সেন কুট্টি মামার পাশে বসে বকবকানি জুড়ে দিয়েছে। আচ্ছা মামা, এই জঙ্গলটার নাম কি? মামা বললেন, এর নাম দইপুর ফরেস্ট। এই জঙ্গলে বুঝি খুব দই পাওয়া যায়? মামা বললে, দই তো জানি না, তবে বাঘ পাওয়া যায় বিস্তর। এতক্ষণ পরেই ক্যাবলা বললে, সেই বাঘের দুধের দই হয়? কুট্টি মামা হেসে বললেন, তা হতে পারে, কখনো খেয়ে দেখিনি। শুনে দু চোখ কপালে তুলল হাবুল সেন। আরে মশাই, মন কি, আপনি বাঘের দই খান নাই? আপনার অসাধ্য কর্ম আছে নাকি? কালী সিংহের মহাভারতের একখানা ঘাও দিয়া। বলেই হঠাৎ হাউমাউ করে চেঁচিয়ে উঠল হাবুল, গেছি গেছি, খাইছে। কুট্টি বাবা অবাক হয়ে বললেন, কি হলো তোমার? কিসে খেলে তোমাকে? কিসে খেয়েছে? সে আমি দেখেছি। ট্রেনটা কটং করে একটা রাম চিমটি বসিয়েছে হাবুলের পিঠে। আমারে একখান জব্বর চিমটি দিলে। কুট্টি বাবা পেছন ফিরে তাকালেন। কে চিমটি দিয়েছে? টেনিদা চটপট বললে, না মামা, কেউ চিমটি দেয়নি। এই হাবুলটার মানে পিঠে বাত আছে কিনা, তাই যখন তখন করং করে চাগিয়ে ওঠে, আর অমনি ওর মনে হয় কেউ ওকে চিমটি কেটেছে। হাবুল প্রতিবাদ করে বললে, কখনো না, কখনো না, আমার পিঠে বাত নাই। টেনিদা রেগে গিয়ে বললে, চুপ কর হাবলা, মুখে মুখে তক্ক করিস নি। বাত আছে মামা, ও জানে না ওর পিঠে বাত আছে, কানে বাত আছে, নাকে বাত আছে। কুট্টি মামা বললেন, কি সাংঘাতিক, এইটুকু বয়সেই এসব ব্যারাম? তাই তো বলছি মামা। টেনিদার স্বর করুণ হয়ে গেল। এই জন্যই তো ওকে নিয়ে আমাদের এত ভাবনা। কতবার ওকে বলেছি, হাবলা অত বাতাবি লেবু খাসনি খাসনি, বাতাবি খেলেই বাত হয়, এ তো জানা কথা। কিন্তু ভালো কথা কি ওর কানে যায়? তার উপর বাতাসা দেখলে তো কথাই নেই, তক্ষুনি খেতে শুরু করে দেবে। এতেও যদি বাত না হয়। হাবুল আবার হাউমাউ করে কিসব বলতে যাচ্ছিল। কুট্টি মামা তাকে থামিয়ে দিলেন। বললেন, বাতাবি লেবু আর বাতাসা খেলে বাত হয়, এমন তো কখনো শুনিনি। হচ্ছে মামা, আজকাল আকচার হচ্ছে। কলকাতায় আজকাল এত সব বিচ্ছিরি কাণ্ড কারখানা ঘটছে, সে আর তোমায় কি বলবো, যে এমনকি একটু বেশি করে জল খেয়েছে তো সঙ্গে সঙ্গে জলাতঙ্ক। শুনে কুট্টি মামা চোখ কপালে তুলে বসে রইলেন খানিকক্ষণ। বললেন, কি সর্বনাশ। কথা বলে কিছু লাভ হবে না বুঝে হাবুল একদম চুপ। আমিও গ্যাঁট হয়ে বসে টেনিদা চালিয়াতি শুনছি। কিন্তু ক্যাবলাটা আর থাকতে পারলো না, ফস করে বলে ফেললো, গুল। টেনিদার চোখ পাকিয়ে জিজ্ঞেস করলে, কি বললি?
ক্যাবলা দারুণ হুঁশিয়ার, সঙ্গে সঙ্গে সামলে নিয়েছে, নইলে জিপ থেকে নেমেই নির্ঘাত টেনে ওকে পটাপট একটা চাটি বসিয়ে দিত চাঁদির ওপর। বললে, না না, চারিদিকে কি সুন্দর ফুল ফুটেছে। আমি অবশ্যই কোথাও কোনো ফুল টুল দেখতে পেলুম না, কিন্তু ক্যাবলা বেশ ম্যানেজ করে নিয়েছি। কুট্টি বাবা খুশি হয়ে বললেন, ফুল এদিকে খুব ফোটে, কাল যখন জঙ্গলে বেড়াতে নিয়ে যাব তখন দেখবে ফুলের বাহার। হাবুল 1 নম্বরের বোকা, এর মধ্যেই আবার বলে ফেলেছে, মামা আপনার পোষা বাঘটা। মামা ভীষণ চমকে গেলেন। কি বললে? পোষা বাঘ? সে আবার কি? কিন্তু টেনিদা তক্ষুনি উল্টে দিয়েছে কথাটা, হা হা করে বললে, না না মামা, বাঘটাক নয়, হাবুলের নাকেও বাত আছে কিনা, তাই কথাগুলো ওই রকম শোনায়। ও বলছিল তোমার ধোসা রাগটা, মানে সেই ধূসো কম্বলটা যেটা তুমি দার্জিলিংয়ে কিনেছিলে, সেটা আছে তো? হাবুল একবার হাঁ করেই মুখ বন্ধ করে ফেলল। কুট্টি মামা আবার দারুণ অবাক হয়ে বললেন, তা সেই কম্বলটার কথা এরা জানলে কি করে? টেনিদা খুব কায়দা করে বললে, তোমার সব গল্পই আমি এদের কাছে করি কি না, এরা যে তোমাকে কি ভক্তি করে মামা, সে আর তোমায়। কথাটা শেষ হলো না, ঠিক তখন জিপের বাঁ দিকে জঙ্গলটা নড়ে উঠল, আর জিপের সামনের দিকে এক লাফে সে রাস্তার উপর গিয়ে পড়ল। তাকে দেখা মাত্র চিনতে ভুল হয় না, তার হলদে রঙের মস্ত শরীরটার উপর কালো ডোরা, ঠিক যেন রোদের আলোয় একটা সোনালি তীর ছুটে গেল সামনে দিয়ে। আমি বললুম, বাবা বাবা বাহ বাহ। ঘাটা বেরোবার আগেই টেনিদা জাপটা ধরেছে ক্যাবলাকে, আবার ক্যাবলা পড়েছে আমার ঘাড়ের ওপর, আর হাবুল আর্তনাদ করে উঠেছে, খাইছে খাইছে। চতুর্থ পর্বে থাকলো বনের বিভীষিকা। বনের বাঘ অবশ্যই বনেই গেল, হালুম করে আমাদের ঘাড়ে এসে পড়লো না, আর কুট্টিমা হা হা করে হেসে উঠলেন। ওই একটুখানি বাঘ দেখেই ভিড়মি খেলে তোমরা যাবে জঙ্গলে শিকার করতে। ততক্ষণে গাড়ি 1 মাইল রাস্তা পার হয়ে এসেছে, জঙ্গল ফাঁকা হয়ে আসছে দুধারে। আমরাও নড়ে চড়ে বসেছি ঠিক হয়ে। টেনিদা বললে, না মামা, আমরা ভয় পাইনি, বাঘ দেখে ভারী ফুর্তি হয়েছিল কিনা, তাই বা বাহ বাঘ বলে আনন্দে চেঁচামেচি করছিল। শুধু বেলাই যে ভয় পেয়েছিল, ও একটু ভীতু কিনা। বাহ, ভারী মজা তো। সবাই মিলে ভয় পেয়ে শেষে আমার ঘাড়ে চাপানো। আমি তাড়াতাড়ি বললাম, না না, আমিও ভয় পাইনি, এই ক্যাবলাটাই একটুতে নার্ভাস হয়ে যায়, তাই ওকে ভরসা দিচ্ছিলুম। ক্যাবলার নাক মুখ কুচকে বললে, বাস খামোশ। শুনে আমার ভারী রাগ হয়ে গেল। খামোশ? কেন আমি মোষ খেতে যাবো? কি জন্যে? তোর ইচ্ছা হয় তুই মোষ খা, গন্ডার খা, হাতি খা, পারিস তো হিপোপটামাস ধরে ধরে খা। কুট্টি মামা মিটমিট করে হাসলেন। ও তোমাকে মোষ খেতে বলেনি, বলেছে খামোশ, মানে থামো। ওটা হচ্ছে রাষ্ট্রভাষা। বললাম, না, ওসব আমার ভালো লাগে না, চারিদিকে বাঘটাক রয়েছে, এখন খামোখা রাষ্ট্রভাষা বলার দরকার কি? হাবুল সেন বিজ্ঞের মতো মাথা নাড়ল। বুঝছস না পেলা, বাঘেও রাষ্ট্রভাষা কয়। হম হম মানেটা কি? আমি আমি। যে সে পারত না সাইখাত বাঘ, বিড়াল ইন্দুরের ডাইক্কা কয় মিয়াও, আইসো ইন্দুর মিয়া, তোমারে ধৈরা চাবাইয়া খামু। আর কুত্তায় কয় ফাক ফাক ফাক, মানে পলা পলা, নইলে খাক্কাত কইরা তব ঠ্যাঙে একখান জব্বর কামড় দিমু। হ। টেনিদা বললে, বাপরে কি ভাষা, যেন বন্দুক ছুটছে। আবুল বুক চিতিয়ে বললে, বীর হইলেই বীরের মতো ভাষা কয়, বুঝলা? জবাব দিলেন কুট্টি মামা, বললেন, বুঝলাম, কে কেমন বীর 2-1 দিনের মধ্যেই পরীক্ষা হবে, এখন এসব আলোচনা থাক, এই যে এসে পড়েছি আমরা। সত্যি কি গ্র্যান্ড জায়গা, 3 দিকে জঙ্গল, আর একদিকে চায়ের বাগান ঢেউ খেলে পাহাড়ের কোলে উঠে গেছে, তার উপরে কমলা লেবুর বাগান, অসংখ্য নেবু ধরেছে, এখনো পাকেনি, হলদে রঙের ছোপ লেগেছে কেবল। চা বাগানের পাশে ফ্যাক্টরি,
তার পাশে সাহেবদের বাংলো, আর একদিকে বাঙালি কর্মচারীদের সব কোয়ার্টার। কুট্টি মামার ছোট্ট সুন্দর বাড়িটি। অনেকটা দূরে কুলি লাইন। ভেবু বাজলেই দলে দলে কুলি মেয়ে ঝুড়ি নিয়ে চায়ের পাতা তুলতে আসে। কেউ কেউ পিঠে আবার ছোট্ট বাচ্চাদেরও বেঁধে আনে। বেশ মজা লাগে দেখতে। সাহেবরা কলকাতায় বেড়াতে গেছে। কুট্টি মামাই বাগানের ছোট ম্যানেজার। আমরা গিয়ে পৌঁছবার পর কুট্টি মামাই বললেন, খেয়ে দিয়ে একটু জিরিয়ে নাও, তারপর বাগান টাগান দেখাবো এখন। টেনিদা বললে, সেই কথাই ভালো মামা, খাওয়া দাওয়াটা আগে দরকার। সে চিনি যে কখন, বলতে বলতেই সামনে নিলে, মানে সেই যে কখন থেকে পেট চিনচিন করছে। মামা হেসে বললেন, চান করে নাও, সব রেডি। চান করবার তর আর সয় না। আমরা সব হুটোপাটি করে টেবিলে গিয়ে বসলাম। একটা চাকর নিয়ে কুট্টি মামা এ বাড়িতে থাকেন, কিন্তু বেশ পরিপাটি ব্যবস্থা চারিদিকে, সব সাজানো গোছানো ফিটফাট। চাকরটার নাম ছোট্টুলাল। আমরা বসতে না বসতেই গরম ভাতের থালা নিয়ে এলো। আমি জিজ্ঞেস করলুম, টেনিদা, তুমি যে রাম ভরসার কথা বলেছিলে সে কোথায়? টেনিদা আমার কানে কানে বললে, চুপ চুপ, রাম ভরসার নাম করিসনি, সে ভীষণ কাণ্ড হয়ে গেছে। কি ভীষণ কাণ্ড? ভাত দিয়েছে, খা না বাবু। টেনিদার দাঁত খিচুড়ি দিলে। অত কথা বলিস কেন? বক বক করতে করতে একদিন তুই ঠিক বক হয়ে উড়ে যাবি, দেখে নিস। বক বক করলে বুঝি বক হয়? হয় বই কি, যারা হাঁসফাঁস করে তারা হাঁস হয়, যারা ফিস ফিস করে তারা ফিস মানে মাছ হয়। টেনিদা আরো কি সব বাজে কথা বলতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। ফিসকে থামিয়ে দিলে ডিশ এসে পড়েছে, মানে মাংসের ডিশ। ইউরেকা বলেই টেনিদা মাংসের ডিশে হাত ঢোকালো। একটা হাত তুলে নিয়ে তক্ষুনি এক রাম কামড়। ছোট্টলাল ওর গ্লাসে জল দিতে যাচ্ছিল, একটু হলে তার হাতটাই কামড়ে দিত। মামা বললেন, শিকারে না গেলে কি হরিণ পাওয়া যায়? আজকে পাঁঠাই খাও, দেখি কাল যদি একটা মারতে টারতে পারি। আমরা সঙ্গে যাব তো? আমার আপত্তি নেই। কুট্টি মামা হাসলেন, কিন্তু বাঘের সঙ্গে যদি দেখা হয়ে যায়। ক্যাবলা বললে, না মামা, আমরা ভয় পাবো না। পটলডাঙ্গার ছেলেরা কখনো ভয় পায় না। আমাদের লিডার টেনিদাকেই জিজ্ঞেস করে দেখুন না। আচ্ছা টেনিদা, আমরা কি বাঘকে ভয় করি? টেনিদা চোখ বুজে গাল বাঁকিয়ে এক মনে একটা হার চিবুচ্ছিল। হঠাৎ কেমন ভেবড়ে গেল। বিচ্ছিরি রকম রেগে গিয়ে নাকটাকে আলু সেদ্ধর মতো করে বলল, দেখছিস মন দিয়ে একটা কাজ করছি, খামোকা কেন ডিস্টার্ব করছিস? দেখ, হাতটাকে বেশ ম্যানেজ করে এনেছিলুম, দিলি মাটি করে। হাবুল ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। তার মানে ভয় পাইতেছে? হ্যাঁ, ভয় পাচ্ছে। তোকে বলেছে। কনের কাম কি? মুখ দেখাই তো বোঝন যায়। এখানে পাঁঠার হাড় খাইতাছো আর ভাবতাছো বাঘে তোমারে পাইলেও সাইরা কথা কইব না, তখন তোমারে নিয়ে ধৈরা বাহাত দিয়ে দুম করে একটা কিল টেনিদা বসিয়ে দিলে হাবুলের পিঠে। হাবুল হাউ হাউ করে বললে, মামা দেখেন, আমারে মারলো। মামা বললেন, ছি ছি, মারামারি কেন? ওর যদি ভয় হয় তবে ও বাড়িতে থাকবে, যাদের সাহস আছে তাদেরই সঙ্গে করে নিয়ে যাব। টেনিদার মেজাজ গরম হয়ে গেল। কি, আমি ভীতু? ক্যাবলা বললে, না না, কে বলেছে সে কথা? তবে কিনা তোমার সাহস নেই, এই আর কি। সাহস নেই? এক কামড়ে পাঠার হাড় গুড়িয়ে ফেললো টেনিদা। আছে কিনা দেখবি কাল। বাঘ, ভালুক, হাতি, গন্ডার যে সামনে আসবে এক ঘুষিতে তাকে ফ্ল্যাট করে দেব। ক্যাবলা বললে, এই তো বাহাদুর কা বাত, আমাদের লিডারের মতো কথা। মামা বললেন, শুনে খুশি হলাম, তবে যা ভাবছো তা নয়। বাঘাবন ঝট করে গায়ের উপর এসে পড়ে না, বরং তাকেই খোঁজবার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তাছাড়া সঙ্গে দুটো বন্দুকও থাকবে, ঘাবড়াবার কিছু নেই। হাবুল সেন খুশি হয়ে বললে, হ, সে কথাই ভালো। বাঘের ঘুষি খাসি মায়েরা লাভ নাই। বাঘ তো আর বক্সিং এর নিয়ম জানে না। দিব খসাং কইরা একখান কামড়, বন্দুক লইয়া যাওনি ভালো। টেনিদা বললে, আহ, তোদের জ্বালায় ভালো করে একটু খাওয়া দাওয়া করবো না জো নেই, খালি বাজে কথা। কইয়ে ছোট্টুলাল, আর এক প্লেট মাংস আনো। বেড়ে রেঁধেছো বাবু, একটু বেশি করেই আনো। বিকেলে আমরা চায়ের বাগানে বেশ মজা করে বেড়ালুম, কারখানাও দেখা হলো। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলুম দূরের কমলা লেবুর বন পর্যন্ত। জায়গাটা ভালো,
সামনে একটা ছোট নদী রয়েছে। আমাদের সঙ্গে ছোট্টলাল গিয়েছিল। সে বললে নদীর নাম জংলি। সবাই বেশ খুশি, কেবল আমার মেজাজটাই বিগড়েছিল একটু। মানে ব্যাপারটা তেমন কিছু নয়, চা জিনিসটা খেতে ভালো। আমি ভেবেছিলাম চায়ের পাতা খেতেও বেশ খাসা লাগবে। বাগান থেকে এক মুঠো কাঁচা পাতা ছিঁড়ে চুপি চুপি মুখেও দিয়েছিলাম। ভাগো, কি যাচ্ছে তাই খেতে। আর সেই থেকে মুখে এমন একটা বদখত স্বাদ লেগেছিল যে নিজেকে কেমন ছাগল ছাগল মনে হচ্ছিল, যেন একটু আগেই কতগুলো কচি ঘাস চিবিয়ে এসেছি। তার মধ্যে আবার নদীর ধারে দাঁড়িয়ে টেনিদা বাজখাই গলায় গান ধরলে। এমনই চাঁদনি রাতে সাধ হয় উড়ে যাই, কিন্তু ভাই বড় দুঃখ আমার যে পাখা নাই। সবে বলতে যাচ্ছি, এই বিকেলে চাঁদের আলো এলো কোত্থেকে? এমন সময় ফস করে ক্যাবলা সুর ধরে দিলে, তোমার যে লেজ আছে তাই দিয়ে ওরো ভাই। টেনিদা খুশি পাকিয়ে বললে, তবে রে। ক্যাবলা ট্রেনের দৌড় লাগালো। টেনিদা তাড়া করবে তাকে, আর পরবর্তী এক গগনভেদী আর্তনাদ। হাবুল, ছোট্টলাল আর আমি সচক্ষেই দেখতে পেলাম ঘটনাটা। ঘন ঝোপের মধ্যে থেকে একখানা কদাকার লোমস হাত বেরিয়ে এসে খপ করে টেনিদার কাঁধ চেপে ধরল। আর তারপর বেরিয়ে এলো আরো কদাকার, আরো ভয়ঙ্কর একখানা মুখ। সে মুখ মানুষের নয়, ঘন লোমে সে মুখ ঢাকা। দুটো হিংস্র হলদে চোখ তার জলজল করছে, আর কি নিষ্ঠুর নির্মম হাসি ছকছক করছে তার দুসারি ধারালো দাঁতে। হাবুল বললে, অরণ্যের আর বলতে পারল না। আমি বললুম, ভিসিকা। তারপর ধপাস করে মাটিতে চোখ বুজে বসে পড়লুম। আর টেনিদার করুণ মর্মান্তিক আর্তনাদে চারিদিক কেঁপে উঠল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।